ওই যে ওই পাঁচিলের ওধারে কতগুলো কঙ্কালসার দেহ পড়ে আছে, তার সাথে একটা বাচ্চা মেয়ে 5-6 বছরের। আমি লাফিয়ে উঠে বললাম, কি বলেছিলাম, বিশ্বাস হলো তো এবার? অয়ন বলল, দাঁড়া দাঁড়া, আগে দেখি চ। রাহুল ভয় কেঁপে উঠল, না না, আমি যেতে পারবো না, ও দৃশ্য আমার সহ্য হবে না। তখন আমি আর অয়ন টর্চ নিয়ে বেরিয়ে গেলাম দেখতে। আমি খুব বেশি দূর এগোলাম না, একটা চোরা ভয় আমার মনে এতক্ষণে জায়গা করে নিয়েছে। অয়ন টর্চ নিয়ে এগিয়ে গেল পাঁচিলের দিকে। টর্চের আলো ফেলতে অয়ন চেঁচিয়ে উঠল, আরে এগুলো কি? রনি, তুই নিজের চোখে দেখবি আয়। আমি ভয়ে ভয়ে সন্তর্পণে গেলাম। গিয়ে আমিও অবাক, কতগুলো সাদা জামা কাপড় কেউ মেলে রেখেছিল বোধহয়, পড়ে আছে। অয়ন হো হো করে হেসে উঠল, এই রাহুলের কঙ্কালসার দেহ। তোদের দুজনের কি হয়েছে বলতো? তোরা যে এত ভীতু, তাই কুটি বাড়িতে না এলে বোঝা যেত না। যাই হোক, এখন অনেক রাত হয়েছে, শিগগির ঘুমোতে চ। ঘরে গেলে রাহুল বললে, দেখলি? হ্যাঁ দেখলাম, তোর মাথা আর আমার মুন্ডু। হাসতে হাসতে অয়ন বলল। সবকিছু শোনার পর রাহুল অবাক হয়ে গেল, তার মানে ওটা আমার চোখের ভুল ছিল? ওগুলো জামা কাপড়, শাড়ি? ভুল বুঝতে পেরে রাহুলও মুচকি হাসলো। তারপর শুতে আর দেরি হলো না আমাদের। ঘুমের ঘোরে কেউ জোর ধাক্কা দিচ্ছিল। এই রনি, রনি, এই রনি, উঠ উঠ, রনি। আরে রাহুল ধাক্কা দিচ্ছে। আমি হতচকিত হয়ে বললাম, কি হয়েছে? অন্ধকারে রাহুল ভয়ার্ত কণ্ঠে বলল, ওই দেখ, নুপুরের শব্দ। নুপুরের শব্দ? হ্যাঁ সত্যি তাই। এখানে এত রাতে নুপুর পড়ে কে যাচ্ছে? বাই দ্য ওয়ে, অয়ন কোথায়? রাহুল ঘাড় নেড়ে বলল, জানি না, ওকে দেখতে পাচ্ছি না। যাই হোক, তুই এখন দরজা টরজা খুলিস না। এত রাতে চারদিক নিস্তব্ধ, একটা আলপিনের আওয়াজও স্পষ্ট শোনা যায়। 2-5 মিনিট বাদে নুপুরের শব্দটা আরো জোরালো হলো। মনে হলো কেউ যেন আমাদের ঘরের দিকে এগিয়ে আসছে। তারপর একটা জোরালো কান্নার আওয়াজ, মনে হলো একটা বাচ্চার গলা। রাহুল ভয়ার্ত কণ্ঠে বলে উঠল, কেউ? কি জানি, একবার দেখবো? রাহুল আমার হাত চেপে ধরে বলল, ভুলে ওদিকে যাস না, বিপদ হতে পারে। আহ দাঁড়া, কিচ্ছু হবে না। আমার মনে হয় অয়নের বাড়ির কেউ হবে। বাচ্চাটা হাউমাউ করে কাঁদছে আর দরজা ধাক্কা দিচ্ছে। শশব্যস্ত হয়ে লাইটের সুইচটা খুঁজতে গেলাম। এত অন্ধকারে কিচ্ছু দেখা যায় না। রাহুল সুইচ বোর্ডটা বহু কষ্টে খুঁজে পেল। কিরে, এত দেরি হচ্ছে কেন? কোনো সুইচেই তো কাজ হচ্ছে না। আশ্চর্য, এ আবার হয় নাকি? কি মুশকিল। বাচ্চাটা সমানে কাঁদছে আর দরজা ধাক্কা দিচ্ছে। আমি চিৎকার করে বললাম, আসছি আসছি, একটু দাঁড়াও। এই সময় অয়নটাও কোথায় গেছে কে জানে। এক পা করে এগিয়ে গেলাম দরজার দিকে। বহু কষ্টে দরজার সিটকিনিটা টেনে খুললাম। অমনি একটা দমকা হাওয়া ঘরের ভিতরে ঢুকলো। তারপর সে অন্ধকার থেকে বেরিয়ে এলো চোখ ছলছল আলো। রাহুল ঘাট থেকে ভয়ে চেঁচিয়ে উঠল, বলেছিলাম দরজা না খুলতে, এখন কি হবে কে জানে। হেল্প হেল্প। আমি স্তব্ধ, বাকরুদ্ধ। স্পষ্ট যখন দেখতে পেলাম ওটাকে, তখন গা শিউরে উঠল। সেই 5-6 বছরের মেয়েটি, ঠিক তখনের মতো সাদা ফ্রক পরা, দেহের বিভিন্ন অংশে রক্তের দাগ, মুখ থেকেও রক্ত ঝরছে। তার চোখের কোটর থেকে বেরিয়ে আসছে চোখ ঝলসানো সাদা আলো, আর তীব্র হাওয়ায় তার এলো চুলগুলো উড়ছে। তার ছোট ছোট দুহাত এগিয়ে দিয়ে হাসতে হাসতে আমার দিকে এগিয়ে আসছে। তার ভঙ্গিতে স্পষ্ট আমাকে নাগালে পেলে গলা টিপে শেষ করে দেবে। আমি প্রাণ বাঁচাতে অয়নকে ডাকলাম, অয়ন তাড়াতাড়ি আয়, ও আমাদের মেরে ফেললো। রাহুল হাতের সামনে চাপ পেল, গ্লাস বাটি ছুড়ে দিল মেয়েটির দিকে। আশ্চর্য, মেয়েটির কোনো কিছুতে আঘাত লাগছে না। সেগুলি তার শরীর ভেদ করে বেরিয়ে যাচ্ছে। অবস্থা ভালো নয় বুঝতে পেরে পাশে একটা ফাঁকা জানলা দিয়ে লাফ দেওয়ার সিদ্ধান্ত নিলাম। ছুটতে গেলাম, প্রথমে আমি, তারপর রাহুল। লাফ দিয়ে পড়লাম সম্ভবত দোতলার ছাদে। হাতে পায়ে চোট লাগা সত্ত্বেও উঠে দাঁড়ালাম। কাউকে ডাকবার আগেই অন্ধকারে কতগুলো লোককে দেখতে পেলাম।
যাদের মুখ স্পষ্ট নয়। আমরা করুণ আকুতি করে বললাম, আমাদের বাঁচান আপনারা। ওখানে একটা বাচ্চা মেয়ে ধরি আমাদের মারতে আসছে। পালিয়ে যাবি কোথায়? এবার আমাদের হাতে মরবি। এবার এবার ওদের মুখগুলো স্পষ্ট হলো। প্রত্যেকের শরীর সাদা ফ্যাকাশে, একেবারে কঙ্কালসার। রাহুল চিৎকার করে বলল, ওই দেখ ওরা, সে ওখানে, বলেছিলাম না। একজন আমাদের দিকে হাত দেখিয়ে বলল, 21 বছরের ছেলেগুলোকে দেখলে আমার অঙ্গ চলে যায়। চলে যেতে বলেছিলাম, শুনিসনি? এবার তোদের কেউ বাঁচাতে পারবে না। মনে পড়ল সেই সাবধান বাণীর কথা, হেথায় 21 হতে মানা, এখনই পালিয়ে জানা। হ্যাঁ, আমার বয়স 21, হয়তো রাহুলেরও, কিন্তু এখনই সব ভেবে লাভ নেই। আমরা ভয় চিৎকার ছুড়লাম, বাঁচাও বাঁচাও বাঁচাও। কেউ এলো না। ওরা ক্রমশ এগিয়ে আসতে লাগলো আমাদের দিকে। আমরা একটা একটা করে পিছুতে লাগলাম। এরপর একেবারে ছাদের প্রান্তে চলে এলাম। আর রাস্তা নেই। দেখলাম রাহুল উত্তেজিত হয়ে ওই ঝাঁপ দিল নিচে, কিন্তু কিন্তু আমি পারলাম না। আমি ওখানে জ্ঞান হারালাম। জ্ঞান ফিরতে অয়নের সাড়া পেলাম। আমি উত্তেজিত হয়ে বললাম, রাহুল রাহুল কোথায়? নিশ্চিন্ত দৃষ্টিতে ও বলল, হ্যাঁ হ্যাঁ, ওর সাথে ফোনে কথা হয়েছে, ও বাড়ি পৌঁছে গেছে। কি হয়েছিল বলতো কাল রাতে? ও বাড়ি চলে গেল কেন? তুই ছাদে পড়েছিলি, ব্যাপারটা কি? আমি বললাম, এখন শিগগির আমায় বাড়ি নিয়ে চ, যেতে যেতে সব বলছি। স্কুটারের সমস্ত ঘটনাটা জানালাম অয়নকে। জিজ্ঞেস করলাম, কাল রাতে তুই কোথায় ছিলি রে স্কাউন্ড্রেল? ও বলল, রাহুলের নাক ডাকার চোটে আমার ঘুমটাই আসছিল না, তাই গিয়েছিলাম দাদার কাছে শুতে। তাহলে যেটা দাঁড়ালো 21 বছরেই যত গন্ডগোল। বাই দা ওয়ে, তোর বয়স কত? ও হেসে বলল, কেন 22? আর হ্যাঁ, দাদুর কাছে শুনেছিলাম বটে, এবারে পুরনো মালিকের বয়স ছিল 21। ও ছিল গ্রামের জমিদার, ভীষণ নৃশংস। খাজনা দিতে না পারলেই তাদের ছেলে মেয়েদের ধরে হত্যা করত। আমি ওকে থামালাম। ব্যাস ব্যাস ব্যাস, এসব নিয়ে আর এগোনোর দরকার নেই, এসব মাথায় না রাখাই ভালো, সামনে পারফরমেন্স। রাহুলের সাথে দেখা হলো ফেস্টের পরের দিন। মোবাইল টিপতে টিপতে বলল, ভাগ্যিস পড়েছিলাম খড়ের গাদায়, পেয়ে গিয়েছিলাম প্রথম বাসটা, নইলে যে কি হতো।